গত ক্লাসে আমরা 2 নম্বর অঙ্কটা পড়েছিলাম এবং 2 নম্বর অঙ্কটা তোমাদেরকে আজকে বাসার কাজ দেওয়া ছিল 10 মার্কের বাড়ির কাজ। আর আজকে আমাকে বাড়ির কাজটা জমা দেবে সাগর। 403। সাগর, অঙ্কটা করেছো না? জি স্যার, করেছি। ছবি দাও। তিনটারই? তিনটাই বলতে পুরাটাই? হ্যাঁ, আমি তোমাকে পুরাটাই দিতে বলছি, অর্থাৎ পুরো অঙ্কটাই তুমি দিবা। দিয়েছি স্যার, দিয়েছি। আমি এই 2 নম্বর অঙ্কটা তোমাদেরকে করার জন্য দিয়েছিলাম। আজকে সাগর বাড়ি কাজ দিচ্ছে আমাকে 10 মার্কের। তোমরা যারা অন্যান্যরা এই অঙ্কটা করেছো বা করার চেষ্টা করেছো, তারা তাদের অঙ্কটা একটু খাতা বের করো। খাতা বের করে তোমরা একটু দেখো যে সাগরের যে অঙ্কটা আমি এখন চেক করব, এটার সঙ্গে তোমাদের কোন আইটেমটা মেলেনি। আমি সাথে সাথে সেটা মিলাই নেবো। আমি গতদিন অঙ্কটা পড়েছি, তোমাদেরকে দিয়ে অঙ্কগুলো আমি পড়িয়েছি এবং আলোচনা করেছি। তো চলো দেখি সাগরের অঙ্কটা, ও যে অঙ্কটা কিভাবে করছে একটু দেখি। প্রথমে সাগরের অঙ্কের আমরা বিশদ আয় বিবরণীটা একটু চেক করি। তোমরা সবাই একটু দেখো, অনেক সুন্দর করে অঙ্কটা করেছে। বিশদ আয় বিবরণী দেখো, এখানে আমাদের বিক্রয়টা দেওয়া ছিল 1,50,000। সবাই মিলাই নাও আমার সাথে সাথে, সবাই যার যার খাতাটা বের করে আমার সাথে সাথে মিলাই নাও। বিক্রয় দেওয়া আছে 1,50,000। বা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে গিয়ে প্রারম্ভিক মজুত পণ্যটা ছিল 10,000। এর সঙ্গে আমরা যোগ করেছি ক্রয়টা কি 90,000 ছিল? জি স্যার। তাহলে 1,00,000 টাকা। আর এখান থেকে সমাপনী মজুত পণ্য 15,000 বাদ যাবে। আমাদের কি ক্রয় বা আমাদের কি মজুরি বা অন্য কোনো ক্রয় পরিবহন কিছু ছিল না? স্যার পাইনি তো আমি। ছিল না এটা 2 স্যার। নম্বর অঙ্ক। না আমাদের স্যার, ছিল বিজ্ঞাপন, না। আয়কর ও নগদ দালান কোঠা, অন্যান্য কিছুই ছিল না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের সমাপনী মজুত পণ্য 15,000 বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় চলে এসছে 85,000। 1,50,000 থেকে 85,000 বাদ দিলে আমাদের মোট লাভের পরিমাণটা এসছে 65,000। এটা হচ্ছে মোট লাভ। ঠিক আছে। বাদ পরিচালন ব্যয়ের ক্ষেত্রে বেতন ছিল 10,000। এর সঙ্গে আমরা যোগ করলাম বকেয়া 2,000, হয়ে যাবে 12,000। ঠিক আছে। বিজ্ঞাপন খরচ ছিল 8,000। এর থেকে বাদ দিলাম বিলম্বিত বা অগ্রিম 1,000। কি কথা ছিল বিজ্ঞাপনের সঙ্গে একটু দেখে নেই। তোমরা দেখো আমাদের এই অঙ্কটার মধ্যে স্যার আমাদের অগ্রিম প্রদত্ত হয়েছে। বিজ্ঞাপন খরচ ছিল 8,000, আর সমন্বয়ের মধ্যে ওনারা বলে দিয়েছিল যে বিজ্ঞাপনের 1,000 টাকা অগ্রিম প্রদত্ত হয়েছে। অগ্রিম প্রদান হলে এটাকে বিলম্বিত না লিখে অগ্রিম লেখাটাই ভালো। 1,000 বাদ দিলে আমাদের টাকা ঘরে বসবে 7,000 টাকা। তাহলে আমাদের মোট পরিচালন ব্যয়ের পরিমাণটা দাঁড়ায় 19,000 টাকা। তোমরা বলো তো 19,000 টাকা ছাড়া পরিচালন ব্যয়ের মধ্যে কি আর কোনো আইটেম আসছে? কোনো অবচয় বা অন্য না কিছু স্যার। আসেনি। না স্যার, ঠিক আছে। তাহলে আমরা না স্যার। পরিচালন ব্যয়টাকে যদি বাদ দিয়ে দিই, আমি তোমাদেরকে বলছি তোমরা কথা শোনো। যারা যারা অঙ্কগুলো প্রতিটা ক্লাসে উপস্থিত থেকে যারা যারা তোমরা এই অঙ্কগুলো ট্রাই করবা, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীতে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। এবং এরপরে যখন আমরা ছোট ছোট চ্যাপ্টারগুলো ধরবো, সেই চ্যাপ্টারগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন অ্যাকাউন্টিং সেগমেন্টের ব্যাপারে কোনো ঝামেলাই থাকবে না। যদি সময় পাই, জানি না সবকিছু খুলে দেওয়ার একটা চেষ্টা চলছে, খুব দ্রুতই হয়তো সব খুলে যাবে। তোমার ইউনিভার্সিটি গুলো পরীক্ষা নেওয়া শুরু করছে খুব দ্রুত, এই ডিসেম্বর মাস থেকেই অথবা জানুয়ারি ফার্স্ট উইক থেকে হয়তো তারা পরীক্ষা নেওয়া শুরু করবে। তার মানে তোমাদের স্কুল কলেজ খুব দ্রুতই খুলে যাবে। আর সেই ক্ষেত্রে আমরা কতদূর সময় পাবো জানি না। তো সেই জন্য আমি যতটুকু কভার করে ফেলতে পারি এর সময়ের মধ্যে, সেটাই তোমাদের জন্য লাভ। তো তোমরা যদি কথা শুনে অঙ্কগুলো করো, তাহলে তোমার বেনিফিটটা পাবে।
আর যারা করবে না তারা কিন্তু পিছায় পড়বে। এই 19,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু ওয়ালাইকুম আসসালাম। কে ঢুকলো? এখন ঢুকলো কে? মেজাবিন 321 শ্বশুর বাড়ি ছিল না স্যার, একটু বেশি দূরে, শ্বশুর বাড়ি বেশি দূরে, ওইখানে বসেই জয়েন করতা, ওইখানে বসেই জয়েন করতা, আমরা কিছু মনে করতাম না। যাক, খুশি হয়েছি তাও এসেছে। যাই হোক, এখন দেখো তো ওর নিট লাভটা বের করেছে 46,000 টাকা। আমাদের অন্য কোনো অপরিচালন ব্যয় ছিল না, অন্য কোনো আইটেমও ছিল না। অন্যরা যারা করেছে অঙ্কটা তারা বলো তো, এই নিট লাভ 46,000 টাকা কি সাগরের হয়েছে? জি স্যার। ভেরি গুড। এবার আমাদের 2 নাম্বার কাজ, আমরা সংরক্ষিত আয়ের বিবরণীটা করব। দেখো সাগর সংরক্ষিত আয় বিবরণীটা করেছে। আমরা দেখব সংরক্ষিত আয় বিবরণী কি করেছে। আমরা কিন্তু এই অঙ্কগুলো করার আগে এমন এমন সংরক্ষিত আয় বিবরণী করেছি, অনেক কঠিন আইটেম গুলো দিয়ে করেছি। দেখো এখানে সংরক্ষিত আয় বিবরণীর জন্য প্রথমে লাভ ক্ষতি হিসাব নামে যে প্রারম্ভিক উদ্ধৃতটা আমাদের রেওয়া মিলে লাভ ক্ষতি হিসাব নামেই ছিল, সেটা লিখেছে, তার সঙ্গে ও নিট লাভটা যোগ করে দিয়েছে 56,000। যোগ করার মতো অন্য কোনো আইটেম আর ছিল না। আমাদের আরো যে কিছু আইটেম ছিল, আয়কর ফেরত, তারপর নির্দাবী লভ্যাংশের অবলোপন, আয়কর সঞ্চিত, এগুলোর কোনো আইটেমই ছিল না। সেই জন্য ও নিট লাভটা যোগ করে 2 নম্বর কলামে লিখে দিয়েছে 56,000। আর বাদ দেওয়ার মতন যে আইটেম গুলো ছিল তার মধ্যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 1,000, একটু অগোছালো হয়ে গেছে, স্থানান্তর গুলো আগে লিখলেই ভালো হতো, কিন্তু নাই না। ঘোষিত ও স্যার রাত্রে করছিলাম তো, তাই আর কি একটু ঘুম ছিল চোখে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 1,000, আয়কর ছিল 1,000। আসলে দেখি তো আসলে ছিল কিনা। আমাদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা হ্যাঁ স্যার, ছিল ছিল। 1,000, আমাদের আয়করটাও ছিল 1,000। হ্যাঁ, আর এছাড়া ঘোষিত লভ্যাংশের পরিমাণটা কত ছিল এখানে? 9,000। আর ঘোষিত লভ্যাংশটা কিভাবে বের হয়েছে আমি মনে হয় সেটা গতদিন তাকে যেন বুঝিয়েছিলাম, আমার আসলে মনে নাই, সম্ভবত ফাতেমাকে না রূপাকে, চূড়ান্ত স্যার লভ্যাংশ কানিসকে। ও কানিস ফাতেমাকে। দেখো চূড়ান্ত লভ্যাংশ 10% ধরতে বলেছে। আমাদের শেয়ার মূলধনটা ছিল 1 লাখ, তার উপর 10% ধরলে হবে 10,000, কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা ছিল 1,000। আমাদের চূড়ান্ত লভ্যাংশের মধ্যে সবসময় অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা অন্তর্ভুক্ত থাকে, তাই ওটাকে বাদ দিলেই আমরা ঘোষিত বা প্রস্তাবিত লভ্যাংশ পেয়ে যাব, আর সেটা হবে 9,000। এই জিনিসটা আমরা শিখেছি। যারা এখনো কনফিউশনে আছো অঙ্কগুলো দেখো, আস্তে আস্তে পেরে যাবে। ওই দেখো ঘোষিত লভ্যাংশ লিখেছে 9,000, আর সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করতে বলেছিল 10,000। সমন্বয়ের মধ্যে এই কথাটা বলেছে কিনা একটু দেখে নেই। দেখো নিট লাভের 10,000 টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। হ্যাঁ, ঘ নম্বর সমন্বয় এই কথাটা বলেছিল। সঞ্চিতি তহবিলে স্থানান্তর 10,000, তাহলে সব মিলায় মোট মাইনাস করতে হবে, এটা অ্যামাউন্টটা কত? 21,000। তাহলে 56,000 টাকা থেকে 21,000 মাইনাস করলে আমরা সংরক্ষিত আয়ের সমাপনী উদ্ধৃতটা পেয়ে যাব 35,000 টাকায়। একটু কিন্তু ওভার রাইটিং হয়ে গেছে সাগর, আমি কিন্তু এই ওভার রাইটিং গুলো অপছন্দ করি, এইটুকুর জন্য কিন্তু তোমার 1 নাম্বার কাটা যাবে। এরপরে আসো আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা করব। তোমরা সবাই অঙ্কটা দিকে একটু খেয়াল করে দেখো। আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে যাওয়ার আগে তোমরা দেখো আমাদের সংরক্ষিত আয়ের সমাপনী উদ্ধৃতটা কিন্তু আমরা জানি। যখন অঙ্কে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্ধৃতটা জানা থাকে তখন কিন্তু সংরক্ষিত আয় সমাপনী উদ্ধৃত জানা থাকলে কিন্তু মালিকানা সত্ত্বটাকে তখন আর কলাম পদ্ধতিতে করা যায় না, তখন বিবরণী পদ্ধতিতে করতে হয়। আমরা শিখেছি না বলতো এই জিনিসটা? আমরা সংরক্ষিত আয় সমাপনী উদ্ধৃতটা জানি, তাই মালিকানা সত্ত্ব বিবরণীটা এখন কিভাবে করছি তোমরা দেখো। তুমি শেয়ার মূলধন, অনুমোদিত শেয়ার মূলধন ছিল প্রতিটি 10 টাকা মূল্যের 20,000 শেয়ার, 2 লক্ষ টাকা, এটা বন্ধ করে দিলাম। এবার ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত শেয়ার মূলধন প্রতিটি 10 টাকা মূল্যের 10,000 শেয়ার, 1 লক্ষ টাকা, এটা খোলা থাকবে। আর সঞ্চিতি ও উদ্ধৃতের আন্ডারে সাধারণ সঞ্চিতি ও একবারে যোগ করে 20,000 লিখে দিয়েছে, কিন্তু সুন্দর করে লেখা উচিত ছিল সাধারণ সঞ্চিতি 10,000 যোগ স্থানান্তর বা নতুন সংস্থান 10,000, মোট টাকার পরিমাণ 20,000। প্রথমা তুমি এইভাবেই যোগ করেছো না যেভাবে আমি বললাম? জি স্যার। আচ্ছা, আর সংরক্ষিত আয় সমাপনী জের হচ্ছে 35,000।
এইভাবে যদি আমরা সবগুলো যোগ করে দেই তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণটা হবে 1,55,000। অন্য কোনো আইটেম এই অঙ্কে নেই। এই বলো তো ওর মালিকানা সত্ত্বের উদ্ধৃতটা হয়েছে না? जी सर। ভেরি গুড। চলো জি, স্যার। এরপরে আমরা চলে যাব উদ্ধৃত পত্রে। তোমরা উদ্ধৃত পত্রটা একটু দেখো। ও উদ্ধৃত পত্রটা সিরিয়াল অনুযায়ী সুন্দর করে লিখতে পেরেছে কিনা একটু দেখো। উদ্ধৃত পত্রে প্রথমে আমরা সম্পদ লিখি, আর শুরুতেই আমরা লিখি স্থায়ী সম্পদ। দালান কোঠাও লিখেছে, এটা কত ছিল? 1,00,000, 1,00,000। আসবাবপত্র 20,000, মোট 1,20,000 স্থায়ী সম্পদ। এই দুটো ছাড়া কি অন্য কোনো স্থায়ী সম্পদ ছিল আমাদের? না স্যার। ना सर। আর বিনিয়োগ ছিল No, না। sir. বিনিয়োগ ছিল না। চলতি সম্পদের মধ্যে দেখো আমাদের বিনিয়োগের বকেয়া সুদ যেহেতু নেই, তাহলে সমাপনী মজুত পণ্য 15,000, ঠিক আছে। বিবিধ দেনাদার 50,000, ঠিক আছে। আর নগদ তহবিল 10,000, ঠিক আছে। এই সিরিয়ালটা একটু সুন্দর করে লিখছে। তোমরা দেখো তো আমাদের এটা ছাড়া কি আরেকটা অগ্রিম অগ্রিম একটা বিজ্ঞাপন খরচ ছিল না? অগ্রিম বিজ্ঞাপন ছিল স্যার। হ্যাঁ, জি ও স্যার, যেহেতু- সেটাই অসমন্বিত ও ব্যয়। যেহেতু ওটাকে বিলম্বিত নামে লিখেছে, তাই ওটা ও অসমন্বিত ব্যয়ের মধ্যে লিখেছে, আমি এটাকে একসেপ্ট করব। আর যদি তোমরা অগ্রিম বিজ্ঞাপন লিখে থাকো তোমরা কিন্তু সেটা এখানে লিখতে পারবে, কি ঠিক আছে? স্যার আমিও বিলম্বিত বিজ্ঞাপন হিসেবেই লিখছি, অসুবিধা মানে নেই, হবে। অসমন্বিত ব্যয়। হ্যাঁ আসে। তুমি যদি বিলম্বিত লেখো তাহলে এটাকে অসমন্বিত ব্যয়ের মধ্যে বসাবে। আর তুমি যদি অগ্রিম বিজ্ঞাপন লেখো তাহলে কিন্তু তুমি এখানে লিখবে। কি বলছি বুঝতে পেরেছো? বিলম্বিত এবং অগ্রিম কিন্তু আসলে হ্যাঁ, এক স্যার। জিনিস নয়, কিন্তু তারপরে তুমি যেহেতু বিশদ বিবরণীর মধ্যে এটাকে বিলম্বিত নামে ধরেছো তাহলে এটাকে এখানে লিখবে। আর যারা ওটাকে অগ্রিম নামে লিখেছো তারা কিন্তু চলতি সম্পত্তির মধ্যে লিখবে। মনে থাকবে। তোমাদের মধ্যে এমন কেউ আছো যে চলতি সম্পত্তিতে লিখেছো? জি জি স্যার আমি। উর্মি, উর্মি सर তুমি কি आमिও তাহলে लिखছি। তোমরা কি এটাকে অগ্রিম নামে লিখেছিলে তো বিশদ বিবরণীতে? জি স্যার। তাহলে ঠিক আছে। কিন্তু এমন কেউ করো না যে ওখানে বিলম্বিত লিখে এখানে চলতি সম্পত্তির মধ্যে লিখতে, এরকম করো না, ঠিক আছে। তাহলে আমাদের মোট চলতি সম্পত্তির পরিমাণ ওর হিসাবে এখানে আসে হচ্ছে কত? 75,000 টাকা। আর বিলম্বিত বিজ্ঞাপনটা হচ্ছে 1,000 টাকা। তাহলে মোট সম্পদের পরিমাণটা হয় 1,96,000 টাকা হয়েছে। এবার আসো সমন্বিত, এবার আসো শেয়ার মূলধন ও দায় বা মালিকানা তহবিল ও দায়। দায় ও মালিকানা তহবিল এই কথাটা দেখতে শুনতে ভালো শোনায়। দায় ও মালিকানা তহবিল বা মালিকানা সত্ত্ব, এটা শুনতে ভালো শোনায়। যাই হোক, এখানে কিন্তু তোমাদেরকে আবার শেয়ার মূলধন লিখতে হবে না। সরাসরি মালিকানা সত্ত্ব লিখে তুমি অ্যামাউন্টটা বসাই দেবে। সাগর, বুঝছো? তুমি তো মালিকানা সত্ত্ব জি বের স্যার, করেছো, বুঝছি। সেজন্য এখানে আবার শেয়ার মূলধন লিখবে না। শেয়ার মূলধন মালিকানা সত্ত্বের একটা আইটেম মাত্র। তো যেহেতু তুমি মালিকানা সত্ত্ব বের করেছো, সরাসরি মালিকানা সত্ত্ব 1,65,000 যদি এসে থাকে এটাই বসাই দেবে। আর চলতি দায় ও ভবিষ্যৎ তহবিলের মধ্যে বিবিধ পাওনাদার, ঠিক আছে। হ্যাঁ, চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এটা এইভাবে এই নামে লিখতে পারো, খুব সুন্দর। বকেয়া বেতনটা স্যার। ছিল 2,000। আর চূড়ান্ত না, আমরা কিন্তু চূড়ান্ত লভ্যাংশ থেকে ঘোষিত লভ্যাংশ বের স্যার, করতে ওটা স্যার পারি। এটা ঘোষিত লভ্যাংশ হবে। ওটা কি এটাকে চূড়ান্ত সমন্বয় করে ওটা লভ্যাংশ। বলেছিল করার, তাড়াতাড়ি করে লিখছি, ওটা সেজন্য এমন হয়ে গেছে। যাই হোক, কারেকশন করে নাও। এখানে তুমি কেটে এটাকে ঘোষিত লভ্যাংশ লিখে নাও। ঘোষিত লভ্যাংশ 9,000 টাকা। চূড়ান্ত লভ্যাংশটা কিন্তু 10,000। সেখান থেকে অন্তর্বর্তীকালীনটা রেওয়া মিলে ছিল বলে ওটা উদ্ধৃত পত্রে বসবে না, ওটা একবারই বসবে। তাহলে শুধুমাত্র জি ঘোষিত স্যার। লভ্যাংশের পরিমাণটাই এখানে বসবে 9,000, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল পরিমাণটা চলে আসে 41,000 এবং তোমার অঙ্কের রেজাল্টটা কিন্তু মিলে গেছে। আমি এটা বলতে পারি, আমি এটা বলতে পারি যে হয় না হয় না হয় না হয় না থেকে আমরা কিন্তু হওয়ানো শুরু করেছি। দেখবা যে আস্তে আস্তে আরো অনেক ভালো হবে, আর অনেক ভালো অঙ্ক আমরা করতে পারবো। আমি এখনো সৃজনশীল ধরিনি। আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক করতে দিব, ব্যবহারিক প্রশ্ন, সম্পূর্ণ অঙ্কটা। এটা করা হয়ে গেলে দেখবে এরপরে সৃজনশীল প্রশ্নগুলো তোমরা অনেক সুন্দর করতে পারছো। সাগরকে 10 দেওয়া যাবে না, তুমি অঙ্কটা একটু অপরিচ্ছন্ন করে ফেলছো, তুমি 9 পাবে। তবে এখনো পর্যন্ত বাড়ির কাজে এটাই হাইয়েস্ট নাম্বার, তুমি 9 পেয়েছো আজকে, সাগর। থ্যাংক ইউ স্যার। তো চলো 2 নম্বর অঙ্কটা যেহেতু আমাদের আজকে হয়ে গেল, এবার আমরা 3 নম্বর অঙ্কের জন্য রেডি হয়ে যাই। আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করব আজকে পড়া। আমরা 2 নম্বর অঙ্কটা পড়ে ফেলছি, 3 নম্বর অঙ্কটা আমরা শুরু করব আজকে। তোমরা সবাই দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের চোখের সামনে রয়েছে। তানজিলা আসছো 317, তানজিলা লাইনে আসো আমার সামনে।
তানজিলা, জি স্যার। শোনা যাচ্ছে আমার কথা? প্রথম 5 মার্কের জন্য 5 মার্কের পরীক্ষার জন্য তুমি রেডি তো তানজিলা? স্যার আমি জানতাম না, আমি তো অসুস্থ ছিলাম। তাতে কি হয়েছে দেখি, এটা কিছু হবে না। এই পরীক্ষাতে ফার্স্ট হলে কিন্তু শোনো শোনো আমি বলছি, এই পরীক্ষাতে ফার্স্ট হলে কিন্তু তোমার সাথে সুলতান সুলেমানের বিবাহ হবে না, বুঝছো? আবার এই পরীক্ষাতে খারাপ হলে তোমার কিন্তু ফাঁসিও হবে না। তাই তুমি পরীক্ষাটা দাও, অসুবিধা নাই, ঠিক আছে? তবে মাস শেষে তোমাদের স্টারদের মধ্যে যে সুপারস্টার হবে এই নাম্বারের যোগফল করে, তাকে আমি গিফট দিবই, সেটা যাই হোক। আমার সবচেয়ে প্রিয় বা ফেভারিট একটা কলম হলেও আমি দিব। সেই জন্যই আমার এই পরীক্ষা। তো চলো তানজিলা, তো তুমি শুরু করো আমার সাথে। সে দেই। হ্যাঁ হ্যাঁ, যাই দাও, আজকেই দাও, কিছু হবে না, টেনশনে কিছু নাই। আগে ফ্রি হও, কোনো টেনশনে কিছু নেই। তুমি রেডি তো না? রেডি তানজিলা? হ্যাঁ স্যার। দেখো, পিতু লিমিটেডের অনুমোদিত মূলধন 30 লক্ষ টাকা, যা 10 টাকা মূল্যের 3 লক্ষ শেয়ারে বিভক্ত। আমরা প্রশ্নের মধ্যে শুরুতে একটা অনুমোদিত শেয়ার মূলধন দেখেছি। আমরা জানি মালিকানা সত্ত্ব লেখার সময় এই শেয়ার মূলধনটাকে সবসময় মূলধনের মধ্যে লিখতে হয় এবং পুরোপুরি 3 লক্ষ টাকা লিখে এটাকে বন্ধ করে দিতে হয়। আজকে সাগরের অঙ্কটা চেক করেছি, ও কিন্তু এটা বন্ধ করে দিয়েছে। কিন্তু এর পরের মূলধনটা আমরা কিভাবে লিখবো সেটা দেখার জন্য আমাদেরকে একটু রেও মিলে যেতে হয়। তুমি দেখো, আমাদের এখানে প্রতিটি শেয়ারের দাম ছিল 10 টাকা, এখানেও আমাদের প্রতিটি শেয়ারের মূল্য 10 টাকাই দেওয়া আছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের এই রেওয়ামিলের মধ্যে কোথাও বকেয়া তলব নাই। তানজিলা, তুমি আমাকে খালি একটা কথা বলবা, যখন রেওয়ামিলের মধ্যে বকেয়া তলব থাকে না, যখন রেওয়ামিলের মধ্যে প্রতিটি শেয়ারের মূল্য এখানেও 10 টাকা, অনুমোদিতর মধ্যেও 10 টাকা, তখন আমরা দ্বিতীয় শেয়ার মূলধনটা কিভাবে লেখি তুমি আমাকে এটা একটু বলো। আমাদের দ্বিতীয় শেয়ার মূলধনটা আমরা মালিকানা সত্ত্বের মধ্যে কিভাবে লিখবো সেটা একটু তুমি আমাকে বলো। তুমি না পারলে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি না পারলে তোমাকে আমি তিরস্কারও করব না, তুমি না পারলে আমি তোমাকে এই জিনিসটা আরো ভালো করে বোঝাবো। আমি এই পরীক্ষাগুলো এই জন্যই নিচ্ছি, সো টেনশনের কিছু নেই। তুমি বলতে পারো কিনা আমি একটু দেখি, আমি কি প্রশ্ন করেছি তুমি কি বুঝছো? না স্যার, আরেকবার বলেন। আমি বলছি আমাদের অনুমোদিত শেয়ার মূলধনটা 3 লক্ষ শেয়ার, প্রতিটির দাম 10 টাকা। এই এখন এই 3 লক্ষ শেয়ার 10 টাকা করে 30 লক্ষ টাকা হচ্ছে আমাদের অনুমোদিত শেয়ার মূলধন। আমরা যখন এই অনুমোদিত শেয়ার মূলধনটা মালিকানা সত্ত্বের মধ্যে লিখব, আমরা যখন মালিকানা সত্ত্বের মধ্যে লিখবো, যেমন দেখো এই যে মালিকানা সত্ত্বের মধ্যে এই যে সাগর লিখেছে, তুমি দেখো এই যে মালিকানা সত্ত্বের মধ্যে লিখেছে প্রতিটি শেয়ার 10 টাকা করে, 20,000 শেয়ার 2 লক্ষ টাকা লিখে যে ক্লোজ করে দিয়েছে। সবসময় অনুমোদিত শেয়ার মূলধনটাকে এইভাবে আমরা এখানে এইভাবে লিখি। আমরাও এই অঙ্কটার মধ্যে 3 নম্বর অঙ্কটার মধ্যে মালিকানা সত্ত্বের মধ্যে অনুমোদিত শেয়ার মূলধন 3 লক্ষ শেয়ার, প্রতিটি 10 টাকা করে 30 লক্ষ টাকা লিখে আমরা বন্ধ করে দেব। কিন্তু আমি তোমাকে প্রশ্ন করেছি এরপর দ্বিতীয় যে শেয়ার মূলধনটা আমরা যখন মালিকানা সত্ত্বের মধ্যে লিখব, সেটা লেখার সময় আমরা খেয়াল করি এখানে রেওয়ামিলের মধ্যে যে শেয়ার মূলধনটা দেয়া আছে তার প্রতিটি শেয়ার মূল্যের দাম কত, আর এখানে কোনো বকেয়া তলব আছে কিনা। তো আমাদের এই অঙ্কে কোনো বকেয়া তলব নাই, আর আমাদের প্রতিটি শেয়ারের দাম 10 টাকা দেয়া আছে। তাহলে এবার আমরা দ্বিতীয় শেয়ার মূলধনটা কিভাবে লিখবো এটা আমি তোমাকে প্রশ্ন করেছি। 30,000 শেয়ার 10 টাকা করে হবে। কত হাজার শেয়ার? 30,000। ও আচ্ছা, শোনো তাহলে আমি তোমাকে বুঝাচ্ছি। তানজিলা, তোমার মধ্যে যে ঘাটতিগুলো রয়ে গেছে এখনো পর্যন্ত যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করার জন্য, সেই ঘাটতিগুলো যদি তুমি পূরণ করতে চাও, তুমি কিন্তু আমাদের এই ক্লাসগুলো এর পরে থেকে আর কখনো মিস করো না, ঠিক আছে? এবার আমি তোমাকে বোঝাচ্ছি, তুমি দেখো 30,000 শেয়ারটা শুধুমাত্র 3 লক্ষ শেয়ার 10 টাকা করে 30 লক্ষ টাকা, এটা কিন্তু শুধুমাত্র অনুমোদিত শেয়ার মূলধন। এর এক একটা শেয়ার দাম কিন্তু 10 টাকা ছিল, কিন্তু এখানে কিন্তু তোমাকে 30,000 শেয়ারের কথা বলেনি। তোমার এখানে শেয়ার মূলধনের পরিমাণটা কিন্তু মাত্র 5,000 শেয়ার 10 টাকা করে, দেখছো? 3 লাখ হবে। তাহলে আমরা
এই শেয়ার মূলধনটা লেখার সময় আমরা লিখবো ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত ও আদায়কৃত, কারণ আমাদের টোটাল 5টা শেয়ার মূলধন ছিল। অনুমোদিত শেয়ার মূলধনের পর পরবর্তীতে 5টা শেয়ার মূলধন ছিল। যেহেতু আমাদের এই অঙ্কটার মধ্যে প্রতিটি শেয়ারের দাম 10 টাকা, এখানেও 10 টাকা, এবং যেহেতু আমাদের অঙ্কটার মধ্যে কোনো বকেয়া তলব নেই, তাহলে ইস্যু থেকে আদায় পর্যন্ত সবগুলো শেয়ার মূলধন একই রকম হবে। বলতো এই কথাটা আমি এর আগের দিনও বলেছি, আজকে আমি তানজিলাকে শেখাতে গিয়ে আমি আর একবার বললাম। সেটা হলো, যেহেতু আমাদের অঙ্কটার মধ্যে প্রতিটি শেয়ারের দাম এখানে 10 টাকা ছিল, এখানেও প্রতিটি শেয়ারের দাম আছে 10 টাকা, সেই জন্য আমাদের এটা হচ্ছে একটা পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হলো, আমাদের এই রেওয়া মিলের মধ্যে কোথাও বকেয়া তলব নাই। যখন এই দুটো জিনিস, প্রতিটি শেয়ারের মূল্য যখন এখানে একই রকম থাকে, আর রেওয়া মিলের মধ্যে যখন বকেয়া তলব থাকে না, তখন ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত এবং আদায়কৃত শেয়ার মূলধনগুলো একই রকম হয়। আর সেটা হলো 5000 শেয়ার 10 টাকা করে 50,000 টাকা। তাই আমরা আমাদের শেয়ার মূলধনটা লেখার সময় আমরা লিখবো 5000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য 50,000 টাকা। এটা আমাদের দ্বিতীয় শেয়ার মূলধনটা হবে। আর আমাদের প্রথম শেয়ার মূলধনটা হবে অনুমোদিত শেয়ার মূলধন 3 লক্ষ শেয়ার 10 টাকা করে 30 লক্ষ টাকা। এটা আমরা ক্লোজ করে দেবো, এটা আমরা দেখাবো না, যোগে বিয়োগে আনবো না, এটা শুধু আমরা শো করব। আর দ্বিতীয় শেয়ার মূলধনটা লেখার সময় আমরা লিখবো ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন 5000 শেয়ার, প্রতিটি 10 টাকা মূল্য, সম্পূর্ণ তলবকৃত ও আদায়কৃত 50,000 টাকা। এইভাবে আমরা আমাদের দ্বিতীয় শেয়ার মূলধনটা লিখবো। এটাই আমি তোমাকে প্রশ্ন করেছিলাম। আর এই 5000 শেয়ার ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত, আদায়কৃত 4 জনের জন্য এই 5000 শেয়ারই হবে 10 টাকা করে। কেন? কারণ আমাদের এখানের মূল্যটাও 10 টাকা দেওয়া ছিল, অনুমোদিত শেয়ার মূলধনটাও 10 টাকা ছিল। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট, আমাদের রেওয়া মিলে কোথাও বকেয়া তলব ছিল না। এই দুটো জিনিস যখন হয়, তখন ইস্যুকৃত, বিলিকৃত, তলবকৃত আর আদায়কৃত শেয়ার মূলধনগুলোকে একসাথে লেখা যায়। তুমি কি তানজিলা আমার এই কথাটা এতক্ষণ ধরে বললাম, তুমি কি বুঝছো? জি স্যার। এবার আসো, তোমাকে দ্বিতীয় প্রশ্ন করছি। বলো তো এই নগদ টাকাটা কি? স্যার শুনি নেই। এই নগদ টাকাটা কি আমাদের বলো তো? এরপর দ্বিতীয় প্রশ্ন, এটা নগদ টাকা কি? এটা নগদ টাকা, এটা কি নগদ? কি এটা? প্রাপ্য সম্পদ। চলতি সম্পদ। নগদটা কি? চলতি সম্পদ। চলতি। নগদ টাকাটা কি? চলতি সম্পদ। আমি কিন্তু আরো একটা প্রশ্ন করি অন্যান্যদেরকে, নগদ টাকাটা যদি চলতি সম্পদ হয়, এটা চলতি সম্পদের কোথায় বসবে? উত্তর সবার শেষে। স্যার সবার শেষে। হ্যাঁ, এই কথাগুলো খেয়াল রাখবা। এই কথাগুলো কিন্তু আমি সবাইকে জিজ্ঞাসা করবো, কারণ সুন্দর করে সাজায়। আমি দেখেছি আজকে সাগরের অঙ্কটা কিন্তু অনেকটাই গোছানো হয়েছে। ও একটু অপরিচ্ছন্ন করছে, একটু পায়খানা করেছে অঙ্কের মধ্যে, কিন্তু অঙ্কটা কিন্তু মোটামুটি ভাবে অনেকটা গোছানো ছিল। তো এই জন্য তোমাকেও বলছি, তুমি ক্লাস মিস করো না, তুমি খেয়াল করো তানজিলার, নগদ টাকাটা চলতি সম্পদ, কিন্তু কোথায় বসবে? চলতি সম্পদটা সবার শেষে। বলতো প্রাপ্য হিসাবটা কি? প্রাপ্য হিসাব তানজিলা? চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি। এরপরে বলো সাপ্লাইজ, এটা কি? স্যার এটা চলতি। মনে হয় চলতি সম্পদ। হ্যাঁ, শুধুমাত্র তানজিলা বলবে, অন্য কেউ না। শুধুমাত্র তানজিলা, পরীক্ষাটা তানজিলার, অন্য কেউ সাউন্ড করো না। তাহলে সাপ্লাইজ এটাও চলতি সম্পদ, ঠিক আছে। এবার বলো আসবাবপত্রটা কি? স্থায়ী সম্পদ। তুমি কি বলতে পারবে যে স্থায়ী সম্পত্তিটা তো আমরা 5টা সিরিয়ালে লিখি, তার মধ্যে আসবাবপত্রটা কোথায় বসবে, কত নম্বরে বসবে, তুমি বলতে পারবে? স্যার 6 নম্বরে। 5 নম্বরে। আমরা আসবাবপত্র স্থায়ী সম্পত্তি 5টাই দিয়েছি। তো যাই হোক, এটা আমি তোমার সঠিক ধরলাম। তুমি কিন্তু আজকে 4 পেয়েছ। স্যার কততে? 5-এ। খালি আমি প্রথমটাই তোমার ভুল ধরলাম, বাকিগুলো তুমি পেরেছো ধরে নিলাম। কিন্তু তুমি সতর্ক থেকো, আরো সুন্দর করে বলতে হবে, বুঝছো? আচ্ছা, এবার আসো ফয়সাল কামাল, লাইনে আসো। ফয়সাল কামাল। জি স্যার। ফয়সাল কামাল, তুমি রেডি তো?
জি স্যার। তুমি তো সবগুলা ক্লাসেই থাকো, তুমি জানবা কিভাবে আমাদের পরীক্ষাটা কিরকম ভাবে চলে। তোমরা সবাই শোনো কিন্তু ভালো করে। বলো তো অফিস জি স্যার। সরঞ্জাম। স্যার এটা আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদে যাবে স্যার। শুধু স্থায়ী সম্পত্তি বললেই হবে। আচ্ছা তুমি কি আমাকে বলতে পারবে ফয়সাল, এটা স্থায়ী সম্পত্তির কত নম্বর আইটেম হতে পারে? স্যার আসবাবপত্র ও সরঞ্জাম যেহেতু দেওয়া ছিল স্যার, তাহলে 5 নম্বরে যেতে পারে স্যার। আচ্ছা, আসবাবপত্র সঙ্গে সরঞ্জাম ছিল না মনে হয়, আসবাবপত্র এবং সঙ্গে মনে হয় অন্য কিছু ছিল। তো যাই হোক 5 নম্বরে যাবে, ঠিক আছে, হয়েছে। জি স্যার। আচ্ছা এবার বলো তো পুঞ্জীভূত অবচয় এটা কি, কি করতে হবে স্যার অঙ্কে? পুঞ্জীভূত অবচয় একবার বিশ পুঞ্জীভূত অবচয় একবার বিশদায় বিবরণীতে স্যার রেওয়ামিলের আইটেম কিন্তু দুইবার বসে পরিচালন। না, রেওয়ামিলের আইটেম কিন্তু দুবার বসে না, তুমি জেনে রেখো ফয়সাল। সো এটা একবারই বসবে, এবং সেটা কোথায় তুমি বলো। জি স্যার। বিশদায় বিবরণীতে স্যার পরিচালন ব্যয় অফিস ও প্রশাসনিক ব্যয়ের আন্ডারে স্যার। তুমি তো একটা ভুল বলে ফেললে। দেখো তো পুঞ্জীভূত তো অবচয় কখনো ওখানে বসে না, এই পুঞ্জীভূত অবচয়টা কিন্তু স্যার আমাদের ওই আর্থিক অবস্থার বিবরণীতে স্যার অফিস থেকে মানে অফিস সরঞ্জাম থেকে মাইনাস হবে স্যার। স্থায়ী সম্পত্তি থেকে বাদ যাবে, কিন্তু আমি এটা সঠিক নিব না, কারণ তুমি বহুত প্যাচ মেরে বলছো। বিশদায় বিবরণীতে বা দুইবার বলে ফেলছো। আসলে এটা বিশদায় বিবরণীর আইটেম নয়, অফিস পুঞ্জীভূত অবচয়। এটা সব সময় কি হয়, এটা অফিস সরঞ্জাম থেকে বাদ যায়। তবে এই বছরে যদি কোনো অবচয় থাকে সেটাও এই পুঞ্জীভূত অবচয়ের সঙ্গে যুক্ত হয়, তারপরে অফিস সরঞ্জাম থেকে বাদ যায়, ঠিক আছে না? জি স্যার। চলো এরপরে আসো স্যার প্রদেয় প্রদেয় হিসাব। হিসাব আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায়ে 2 নম্বরে বসবে স্যার। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আর অগ্রিম সেবায়? অগ্রিম সেবা আয় স্যার অগ্রিম সেবায় স্যার স্যার চলতি দায়ে শেষে বসবে স্যার। মানে শেষে বসুক আর যেখানে বসুক চলতি দায়ে বসবে, ভেরি গুড, হয়েছে। তুমি 4 পেয়েছো। ভেরি গুড, তুমি 4 পেয়েছো। এবার আসো মেহজাবিন। মেহজাবিন লাইনে আসো। মেহজাবিন আমাকে শুনতে পাচ্ছ? মেহজাবিন 321।